স্বাগত এশিয়ান নিউজে পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে 2 দিনের সফরে দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বুধবার স্থানীয় সময় দিবাগত রাত 11:15 তিনি সেখানে পৌঁছান। এর আগে বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা 7:45 তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ডক্টর আহমেদ বেলহৌল আল ফালাসি দুবাইয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানান। ডক্টর আহমেদ বালহুল ফালাসি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। শীর্ষ সম্মেলনের বিষয়ে তাকে অবহিত করেন। সেই সঙ্গে তারা দুই দেশের মধ্যে ক্রীড়া এবং সংস্কৃতির ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থের বিষয়েও আলোচনা করেন। বাংলাদেশের জনগণের বিরোধিতার মুখেও ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিল সাবেক সরকার, আর সেই লক্ষ্য পূরণে শত শত বিচার বহির্ভূত হত্যা, নির্বিচারে গ্রেপ্তার, আটক এবং নির্যাতন চালানো হয়েছে বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক এমন অভিমত দিয়েছেন। গতকাল জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে তার এমন বক্তব্য তুলে ধরা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন বাতেন বিপ্লব। ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের সময় আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের পাশাপাশি বাংলাদেশের সাবেক সরকার এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত ছিল। ক্ষমতায় থাকার জন্য সরকার ক্রমাগত সহিংস পথ ব্যবহার করে পদ্ধতিগতভাবে বিক্ষোভ দমনের চেষ্টা করেছিল। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের প্রাণহানি ঘটনাগুলো নিয়ে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের অনুরোধে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশে একটি প্রতিনিধি দল পাঠায়। ওই প্রতিনিধি দলের প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। And the High Commissioner, of course, painted a picture of just the scale of the brutality that occurred. The report is unfortunately full of individual examples of the brutality that people were subjected to. এ প্রসঙ্গে ফলকার টুর্ক বলেন, জনবিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে একটি পরিকল্পিত এবং সুসমন্বিত কৌশল হিসেবে এমন নৃশংস পদক্ষেপ নিয়েছিল সাবেক সরকার। বিক্ষোভ দমন করার কৌশলের অংশ হিসেবে রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের জ্ঞাতসারে তাদের সমন্বয় ও নির্দেশনায় শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচারে গ্রেফতার ও আটক এবং নির্যাতন চালানো হয়েছে বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। It's clear when you read the report that my office's findings found reasonable grounds to believe that indeed the top echelons of the previous government were aware and in fact were involved in the commission of very serious violations of for instance, enforced disappearances, arbitrary detention, the suppression of the protests through violence. And what it means as well is, in order, I mean, these are findings, and you know, there is a certain standard that we use when it comes to human rights inquiries. It's quite another standard when it comes to trial, and that's a different standard that needs to be applied, and that's why we are saying if it leads to trials, further obviously criminal investigations are required and warranted. জাতীয় ক্ষত সারাতে এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য জবাবদিহি এবং ন্যায় বিচার নিশ্চিত করাকে অপরিহার্য বলে মনে করেন ফলকার টুর্ক। It is important again that the judicial process inside the country is reformed, that it guarantees due process, that it guarantees fair trials, and that process goes ahead, because we cannot allow for perpetrators of serious human rights violations to get away with impunity. এ সময় ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা সহ মন্ত্রী এমপিদের ফিরিয়ে না দিলে বিচার কাজ কিভাবে সম্পন্ন হবে এমন প্রশ্নের উত্তরে ফলকার টুর্ক বলেন, বিষয়টি উদ্বেগের। Grave violations of international human rights law, of abuses of this kind are being committed as this report documents. It is crucial that indeed accountability is served. প্রতিবেদন অনুযায়ী নিহতদের মধ্যে 12 থেকে 13% ছিল শিশু। বাংলাদেশ পুলিশ জানিয়েছে তাদের 44 জন কর্মকর্তা এই ঘটনায় নিহত হয়েছেন। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
আওয়ামী লীগ সরকার দেশকে আইয়ামে জাহিলিয়াতের যুগে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় সরকারি বাহিনী কর্তৃক টার্গেট করা ব্যক্তিদের নির্যাতন ও আটকে রাখার জন্য ব্যবহৃত আয়নাঘর পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। যারা এমন অপরাধের সাথে জড়িত তাদের সবার বিচার করা হবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত নেওয়ার পর আয়নাঘর নামে খ্যাত ঢাকার ৩টি স্থাপন পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা, যেগুলো পূর্বে নির্যাতন কক্ষ এবং গোপন কারাগার হিসেবেই ব্যবহার হতো। গণমাধ্যম ও ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শন শেষে এসব বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, এমন অপরাধের সঙ্গে জড়িত সবার বিচার নিশ্চিত করা হবে। যারা এটা শিকার হয়েছে তারা আমাদের সঙ্গে আছে, তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে। কোনো ব্যাখ্যা নাই। এটা ব্যাখ্যা থাকলে কিছু একটা হলে মানুষ বোঝে যে এটার কারণ ছিল। এটা বিনা কারণে রাস্তা থেকে উঠিয়ে আনার মতো কথা। বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুত হাজির করে সেই যন্ত্র ওই এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির ভিতরে ঢুকিয়ে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী জঙ্গি এইগুলো বলে বলে তাকে নিয়ে আসা হয়েছে। আয়নাঘরকে নিদর্শন হিসেবে রাখার কথা জানিয়ে এই আলামত যাতে কেউ ধ্বংস না করতে পারে সে ব্যাপারেও নির্দেশনা দেন তিনি। আইএমএ জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে, তা না হলে আমরা নিষ্কৃতি পাবো না এটার থেকে। এই যে কাজগুলো করে গেল তারা, তা না হলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ, আমরা পরিষ্কার। যারা করেছে তাদের জন্য আমরা কেন মুক্ত হতে যাব? তাদের সে বিচার করবো, জনসাধারণ বলবো যে হ্যাঁ এটা উচিত বিচার হয়েছে, তখন আমরা এটার থেকে মুক্তি পাবো। অভিযোগ আছে, শেখ হাসিনার শাসনামলে ২০০৯ সাল থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৬০৫ জনকে গোপনে বন্দী রাখা হয়েছিল এসব আয়নাঘরে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জুলাই হত্যাকাণ্ড মামলার রায় প্রকাশের সময় নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বাধীন, কারো ধার ধারে না। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, যেখানে মামলার তদন্তই শেষ হয়নি তখন রায়ের কথা বললে বিচার নিয়ে বিরূপ ধারণা তৈরি হবে। এ ধরনের মন্তব্য আসতে থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। পরে সাংবাদিকদের এসব কথা জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। এদিন গুম, খুন, অপহরণ, নির্যাতনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে NTMCর সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। জাতীয় ও স্থানীয় সরকারের ভোটের জন্য আগামী অর্থবছরে প্রায় ৬,০০০ কোটি টাকা বরাদ্দ চেয়ে সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে নির্বাচন কমিশন। ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে আলোচনার মধ্যে এই নির্বাচন পরিচালনা এবং আইন শৃঙ্খলা খাতে প্রায় ২,৮০০ কোটি টাকা চেয়েছে নির্বাচন কমিশন। স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রায় সমান অর্থ বরাদ্দ চেয়েছে কমিশন। সরকারের কাছে আগামী ২০২৫-২৬ অর্থবছরে বরাদ্দ চেয়ে প্রস্তাব পাঠানোর কথা গণমাধ্যমকে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ। তিনি বলেন, সরকার প্রধানের পরিকল্পনা ধরে তারা ভোটের প্রস্তুতি নিচ্ছেন। ইসি সচিবালয়ের সঙ্গে বৈঠকের পরই সম্ভাব্য ব্যয়ের সঠিক পরিসংখ্যান পাওয়া যাবে বলে তিনি জানান। সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এশিয়ান টেলিভিশনের লাঙ্গলকোট লাকসাম প্রতিনিধি জসিম চৌধুরী নিলয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার সন্ধ্যায় কুমিল্লার ফকিরবাজারে বাস চাপায় মারা যান তিনি। স্থানীয়রা সাংবাদিকদের জানান, মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন নিলয়। পথে কক্সবাজারগামী সেন্ট মার্টিন পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। দ্রুতগামী বাসটির চালক নিলয়কে চাপা দেওয়ার পর বাস না থামিয়ে বরং মোটরসাইকেল সহ বেশ খানিকটা পথ টেনে হিঁচড়ে নিয়ে যায়। স্থানীয়রা নিলয়কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাইওয়ে থানা পুলিশ জানায়, এ ঘটনার পর বাস সহ চালক পালিয়ে যায়।
3 যুগেও নির্মিত হয়নি শীতলক্ষ্যা সেতু। সরকার আসে, সরকার যায়, কিন্তু দুঃখ লাঘব হয়নি নারায়ণগঞ্জ থেকে বন্দরগামী 10 লক্ষ মানুষের। নারায়ণগঞ্জ শহরে নির্মিত হওয়ার কথা ছিল শীতলক্ষ্যা সেতুর। একটি সেতুর অভাবে ভোগান্তি নিয়ে 34 বছর পার করেছে বন্দরবাসী। নারায়ণগঞ্জ থেকে রোমান চৌধুরী সুমনের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীর ওপর সেতু নির্মাণের আলোচনাটি শুরু হয় এখন থেকে 34 বছর আগে। এরপর সরকার আসে, সরকার যায়। সেতু নির্মাণে বিভিন্ন আশ্বাস আসলেও সেতুর বাস্তবায়ন হয়নি 3 যুগেও। বর্তমানে নদী পার হতে গিয়ে ভোগান্তি পোহাচ্ছেন শীতলক্ষ্যার দুপারের 10 লাখ মানুষ। প্রতিদিন লক্ষাধিক মানুষ আমাদের এই নবীগঞ্জ গুদারাঘাট দিয়ে পার হয়, কিন্তু আমরা যে দুর্ভোগ, একটা ট্রলার প্রচুর পরিমাণ লোক হয়। বিগত দিন দেখছি অনেক দুর্ঘটনা করছে শুধু একটা সেতু না থাকার কারণে। গর্ভবতী নারীর অনেক সময় রুগী নিয়ে যদি পারাপার হয়ে যেতে পারতো তাড়াতাড়ি সেতু থাকলে, এই ফেরি দেওয়া তো আর ওইভাবে দেয় না, ফেরি অনেক লেট হয়। যারা গার্মেন্টসে চাকরি করে তাদের অনেক যাতায়াতের সমস্যা হয়। তারা দেখা যায় অনেক সময় ডিউটি ঠিক মতো ধরতে পারে না, তখন গিয়ে গার্মেন্টসের কথা শুনতে। আমাদের আকুল দাবি যাতে এই জায়গায় শীতলক্ষ্যার উপর সেতুটা হয়। 2018 সালে সেতু নির্মাণের জন্য 590 কোটি 75 লাখ টাকার বরাদ্দ পায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। তবে এটি বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়ায় ভূমি অধিগ্রহণ। সেতু হলে আমরা আধা ঘন্টার মধ্যে, মানে 30 মিনিটের মধ্যে চলে যেতে পারবো। এখানে অনেক সময় এখানে আমাদের 30 মিনিট লেগে যায়। 1991 সাল থেকে এখানে আমরা সেতু হয়ে আসবে, হবে শুনতেছি, বাট এখনো পর্যন্ত হচ্ছে না। ব্রিজ হয়ে গেলে আমি যদি হাইটেও যাই ওদিকে যেতে পারবো, এদিকের মানুষ ওদিকে যেতে পারবো, ওদিকের মানুষ এদিকে আসতে পারবে। তবে সকল জটিলতা কাটিয়ে সেতু বাস্তবায়ন হবে বলে জানালেন এই কর্মকর্তা। 15 দিন আগে এলজিডি চিফ ইঞ্জিনিয়ার মহোদয় এখানে এসেছিলেন, উনি দেখে গেছেন এবং কিভাবে আমরা এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে ব্রিজের নকশাটা রিভাইজ করতে পারি সেই কার্যক্রমগুলো চলমান আছে। এই কার্যক্রমটা শেষ হলে তারপর হয়তো আমরা এই ব্রিজের কার্যক্রমটা শুরু করতে পারবো এবং তারপর হয়তো ব্রিজ হলে মানুষজন প্রকৃত যে সুবিধা দুই পাশের মানুষ সেটা পাবে। স্থানীয়রা বলছেন এই সেতুর আশ্বাস দিয়ে বিগত জাতীয় ও স্থানীয় নির্বাচনে ভোট চাইতেন প্রার্থীরা, তবে সেখানেই শেষ। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এটি বাস্তবায়ন হবে বলে প্রত্যাশা তাদের। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন। যশোরের চৌগাছায় সার ব্যবসায়ী আতিকুর রহমান লেন্টু চাঁদাবাজির শিকার হয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই ঘটনায় চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি। ভুক্তভোগী লেন্টুর অভিযোগ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের চাঁদা আদায় করে আসছেন। সম্প্রতি চাঁদা দিতে অস্বীকার করলে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং নির্যাতন করা হয়। এ সময় ব্যাগে থাকা 8 লাখ টাকা লুট করে নেয় তারা। এছাড়াও তার মোটরসাইকেলও ছিনতাই করা হয়। যদিও অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত জহুরুল ইসলাম, আর পুলিশ বলছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। টাকা চাঁদা দাবি করে, তাৎক্ষণিকভাবে আমি 3 দফায় 60,000 টাকা দিই। বাদ বাকি টাকা না দেওয়ার কারণে আমার দোকানে এই যে অতর্কিত ভাবে হামলা করে এবং ব্যাগে থাকা 8 লক্ষ টাকা তারা লুট করে নিয়ে যায় তার সঙ্গে বঙ্গরা। মিছিলের যে বিষয়টা, এই বিষয়টা আমি কিছুই জানি না। ব্যক্তিগত ব্যাপার নিয়েই এই দলীয় ব্যানার ব্যবহার করেছে, এটা করতে পারে না, এটা সে অন্যায় করেছে। মরা মানুষের মতো সে টেনে নিয়ে চলে যাচ্ছে, তারপরে টাকা ছিল, টাকা পয়সাগুলো সব হাতেই নেয়। ঘটনার সত্যতা প্রাথমিকভাবে আমাদের কাছে কিছুটা সত্য মনে হলে আমরা সেটা অভিযোগ আকারে নেই, সেটা মামলা হয়। তো তদন্তাধীন পর্যায়ে আছে বিষয়টা। ঝালকাঠিতে বেসরকারি সংস্থা আশার প্রতিষ্ঠাতা শফিকুল হক চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশার সিনিয়র জেলা ম্যানেজার মমিন আলী। প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডক্টর এইচ.এম. জহুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর রিফাত আহমেদ। রোগী দেখেন আশা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডক্টর রজত ভট্টাচার্য। নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে বিভিন্ন অবৈধ স্থাপনা এবং অবৈধ পার্কিং উচ্ছেদে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে অভিযান চালানো হয়েছে।
বুধবার বিকেল 4:30টায় শহরের চাষারা মোড় মীর জুমলা সড়ক সহ 2 নং রেলগেট পর্যন্ত ওই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় অভিযানে 3টি মামলা, 3 জন ব্যক্তিকে যানবাহন অবৈধ পার্কিংয়ের দায়ে 1400 টাকা জরিমানা করা হয় এবং অবৈধ পার্কিংয়ের দায়ে 4টি মোটরসাইকেল জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সিনিয়র সহকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট টি.এম. রাসিন কবির জানান, শহরের যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচলের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। কুড়িগ্রাম জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম বেগবান করার লক্ষ্যে এবং নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করতে রৌমারীতে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাকের সভাপতিত্বে কর্মী সভা হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু এবং হাসিবুর রহমান হাসিব, জেলা যুবদলের আহ্বায়ক রায়হান কবির ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল ওয়াহিদ রানা এবং জেলা ছাত্র দলের আহ্বায়ক আমিনুল ইহসান সহ অনেকে। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার গোদারপাড় দরবেশহাটে আব্দুল লতিফ প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য হাম্মাম কাদের চৌধুরী। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের জমিদাতা মোহাম্মদ নিজাম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ইউসুফ চৌধুরী। উদ্বোধক ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান রনি। বিশেষ অতিথি ছিলেন ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম তালুকদার সহ অনেকে। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার কৃষক দলের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলার কৃষক দলের আহ্বায়ক সুরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ। পরিচিতি সভায় জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক কমিটির 31 সদস্য সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জুলাই গণ অভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়েছে গাজীপুর জেলা পরিষদ। ফ্যাসিস্ট সরকার পতন আন্দোলনে গিয়ে নিহত হয়েছেন এমন 15 জন শহীদ পরিবারকে 1 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। নিহত পরিবারের সদস্যদের ভোগান্তির কথা চিন্তা করে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে অনুদানের চেক পৌঁছে দিয়েছেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাসসির বিন আলী। শহীদ পরিবারের যে কোনো প্রয়োজনে জেলা পরিষদ পাশে থাকবে বলেও তিনি জানান। কুড়িগ্রামের উলিপুরে হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। RDRS বাংলাদেশের সহযোগিতায় ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে 19 জনের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। তবকপুর যুব সংগঠনের সাধারণ সম্পাদক কলিরানীর সঞ্চালনা এবং সংস্থার সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলার সমাজ সেবা অফিসের মাঠ কর্মকর্তা আতাউর রহমান এবং ইউনিয়ন বিএনপির সভাপতি সহ অনেকে। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ইসলামী আন্দোলনের গণসমাবেশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মাওলানা দেলওয়ার হোসেন সাকি। উপজেলার সাদিপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক নয়াপুর সম্মেলন মাঠে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ সাদিপুর ইউনিয়ন শাখার সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে এবং মাওলানা ফজলুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ইসলামী আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি আমানুল্লাহ এবং যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ মুন্সি সহ আরও অনেকে। নোয়াখালীতে বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সাথে নেতাকর্মীদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালীর আইনজীবী সমিতির হলরুমে সোনাইমুড়ি উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কুতুবুদ্দিনের নেতৃত্বে উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন জয়াগ ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম মহিন, নটেশ্বর ইউনিয়ন বিএনপি সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক নুরুল আমিন স্বপন, বারের সম্পাদক অ্যাডভোকেট আমির হোসেন, অ্যাডভোকেট মোহাম্মদ শাকিল, অ্যাডভোকেট মাসুদ আলম সহ আরও অনেকে।
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা এবং সদস্য সচিব মহিউদ্দিন আহমেদকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। জেলার সিরাজদি খান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় সংলগ্ন ধলেশ্বরী টোল প্লাজায় প্রথম পথসভা অনুষ্ঠিত হয়। এরপর সেখান থেকে নেতাকর্মীদের নিয়ে শুরু হয় রোড মার্চ। এরপর সিরাজদি খান উপজেলার নিমতলা, জেলার শ্রীনগর উপজেলার সনবাড়ি উপজেলার লৌহজং উপজেলার মাওয়াস্থ পদ্মা সেতুর উত্তর প্রান্তে টোল প্লাজা, গাউদিয়া, কুমারভোগ, হলদিয়া, কনকসার, ঘোড়দৌড়, বেজগাঁও, খিদিরপাড়া, বালিগাঁও হয়ে টঙ্গীবাড়ি উপজেলার বাজার হয়ে জেলা সদরে গণসংবর্ধনা দেওয়া হয় তাদের। এ পর্যায়ে থাকছে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে বুধবার ভ্লাদিমির পুতিনের সাথে তার দীর্ঘ এবং অত্যন্ত ফলপ্রসূ ফোন আলাপ হয়েছে। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্টে একথা জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, আমাদের নিজ নিজ দলগুলোকে অবিলম্বে আলোচনা শুরু করতে রাজি করানো হয়েছে, একে অপরকে তাদের নিজ নিজ রাজধানী পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। সাংগঠনিক কার্যক্রম অধিকতর গতিশীল করার লক্ষ্যে রাজধানীর আজিমপুর বটতলা ১ নং ইউনিটের বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম সুইট। বিশেষ অতিথি হিসেবে সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন মঞ্জুর হোসেন মিন্টু, নূর নবী সোহেল, সৈয়দ জালাল উদ্দিন, আব্দুল আজিজ ফালান, মোহাম্মদ জুয়েল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ পর্যায়ে থাকছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। লিডা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের অর্থ আত্মসাৎ এবং প্রতিষ্ঠানটির সভাপতি এবং কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে চট্টগ্রামে। চট্টগ্রাম প্রেস ক্লাব এস রহমান হলে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী সাইফুল ইসলাম জানান, রাশেদা বেগম লিডা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির কর্মচারী হয়ে তার স্বামী নাসির উদ্দিনের মাধ্যমে বিভিন্নভাবে অর্থ আত্মসাৎ করে। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার দাবি করেন তিনি। এবারে খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাতে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আনুষ্ঠানিক ফটো সেশন শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বুধবার সাংবাদিকদের বলেন, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই যাচ্ছে দল। দলের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি খেলোয়াড় নিজেদের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত। আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ দুবাইয়ে আগামী ২০ ফেব্রুয়ারি। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। এরপর পাকিস্তানে যাবে টাইগাররা। সেখানে ২৪ তারিখ নিউজিল্যান্ড এবং ২৭ তারিখ পাকিস্তানের মুখোমুখি হবে শান্তর দল। পিরোজপুরের ভান্ডারিয়ায় ১ নং ভিটাবাড়িয়া নূরজাহান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন আরাফাত রানা। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ মনজুর সুমন। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নোয়াখালীর সেনবাগে জয়নুল আবেদিন ফারুক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন ফাউন্ডেশনের সদস্য জয়নুল আবেদিন ফারুকের স্ত্রী কানিজ ফাতেমা। এর আগে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা এবং ফাউন্ডেশনের পতাকা উড়ান সেনবাগ উপজেলা সহকারী কমিশনার এবং পৌরসভা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক।
শেষ করব এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। হাসিনার নির্দেশেই চলে গুলি, হত্যা করা হয় প্রায় 1400 মানুষকে, জুলাই আন্দোলনের রিপোর্টে জানালো জাতিসংঘ। আইয়ামে জাহিলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ, আয়নাঘর পরিদর্শন শেষে বললেন প্রধান উপদেষ্টা। জুলাই হত্যাকাণ্ড মামলার রায় নিয়ে আইন উপদেষ্টার বক্তব্যে ট্রাইব্যুনালে অসন্তোষ, বিরূপ ধারণা তৈরির শঙ্কা চেয়ারম্যানের। এবং ত্রয়োদশ সংসদ নির্বাচন করতে সরকারের কাছে 2800 কোটি টাকা চাইবে নির্বাচন কমিশন, চূড়ান্ত হবে ইসির বৈঠকে। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।